ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকের ক্লাস কেপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল লেডি কনস্টেবলের যে মেন্স পেপার এক্সাম হয়েছিল তার আজকে জিকে সলিউশন হবে এবং টোটাল নাম্বার কোশ্চেন হলো 25। ঠিক আছে। তো মেন্সে 25টি জিকে কোশ্চেন থাকে, তো এই 25টি জিকে কোশ্চেন আলোচনা করা হবে। তবে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার মানে আরও মানে 2018 সাল থেকে যেহেতু কিছু এক্সাম হয়েছে, তোমরা যদি ক্লাস না করে থাকো অবশ্যই প্লে লিস্ট করা আছে, তো অবশ্যই প্লেলিস্ট ভিজিট করো। প্রত্যেকটা ইয়ার অনুযায়ী তোমাদের ডাব্লিউবি প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেন সলভ করা হয়েছে। তোমরা প্লেলিস্ট চেক করো এবং প্লেলিস্টে চেক করে তোমরা বাকি ক্লাসগুলো কিন্তু করে নেবে, ঠিক আছে। তো প্লেলিস্টটা তোমরা ডিসক্রিপশনও পেয়ে যাবে এবং তোমরা চ্যানেলে যদি প্লেলিস্ট খুঁজো তাহলে কিন্তু প্লেলিস্ট ডাব্লিউবিপি কেপি পিওয়াইকিউ বলে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, প্লেলিস্ট করা আছে। তো অবশ্যই তোমরা সেটা দেখে তোমরা প্রত্যেকটা ইয়ারের জিকে কোশ্চেনগুলো সলভ মানে দেখতে পাবে এবং সেখানে সলভ হয়নি, খুবই অ্যানালাইসিস ভালো পরিমাণে অ্যানালাইসিস হয়েছে হবে, যাতে তোমাদের ভবিষ্যতে এক্সামে তোমাদের কিন্তু কমন কিন্তু 100% পাবে। তো অবশ্যই তোমরা সেগুলো দেখবে। এবার চলে যাই আজকের যে ক্লাস, সেটার প্রথম কোশ্চেন কি আছে, দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতার সম্রাট কে ছিলেন? তাহলে এক কথায় বলা যায় যে দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা কে, তাই না? তা দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা কে? গিয়াসউদ্দিন বলবন, ইলতুৎমিশ, মোহাম্মদ ঘুরি, না কুতুবউদ্দিন আইবক? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে কুতুবউদ্দিন আইবক। তো প্রথমে যদি আমরা জানি যে দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক, তার দাস বংশ কত সাল থেকে কত সাল চলছিল, তাই না? এটা আমরা কি জানি, দিল্লি, ঠিক আছে, দাস বংশ এবং দাস বংশ কত সাল থেকে কত সাল অবধি ছিল? তাহলে এটা 1206 থেকে 1290, ঠিক আছে। 1206 থেকে 1290। দাস বংশের পর কি আসছিল? দাস বংশের পর এসেছিল খলজি বংশ। তো এই এই ক্রমটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবে, পরীক্ষা কিন্তু দিয়ে দেবে। 1206 থেকে 1290 এবং এটা হবে 1290 থেকে 1320। দাস বংশ হলো খলজি বংশ, তারপর কি হবে? তুঘলক বংশ। তুঘলক বংশ, এটা কত হবে? এটা হবে 1320 থেকে 1414। এবার তুঘলকের পর হবে সৈয়দ বংশ। সৈয়দ বংশ, তো সৈয়দ বংশের যে ক্রম সেটা মানে সাল কত অবধি কত ছিল? 1414 থেকে 1451, তাই না? এগুলো কিন্তু মুখস্থ রাখবে এই ক্রমটা, ঠিক আছে। তারপর লাস্ট হচ্ছে লোদি বংশ। লোদি বংশ, লোদি বংশ কত? 1451 থেকে 1526, ঠিক আছে। 1526-এ কি হয়েছিল? প্রথম পানিপথে যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, ঠিক আছে। ইব্রাহিম লোদির মধ্যে, এবং ইব্রাহিম লোদি পরাজয় হয় এবং বাবর জয়ী হয়ে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল, তাই না? তো এটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে যে দাস বংশ প্রথমে আসে 1 নাম্বার, তারপরের বংশটা হচ্ছে খলজি বংশ, তারপরটা হচ্ছে তুগলক বংশ, তারপর হলো সৈয়দ বংশ, তারপর হলো লোদি বংশ। এই 5টা বংশ কিন্তু ভারতের দিল্লিতে সুলতানি রাজ্য, সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই অবশ্যই মুখস্থ রাখবে। এই ক্রমটা দিয়ে দিতে পারে যে তোমার দিল্লি সুলতানি বংশের সঠিক ক্রম কোনটি, উল্টাপাল্টা দেওয়া থাকতে পারে। তো এই সঠিক ক্রমটা এইভাবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এছাড়া বলবে যে দাস বংশের কত সাল থেকে কত সাল অবধি ছিল, তাহলে অবশ্যই দেখতে হবে যে দাস বংশ 1206 থেকে 1290 ছিল, খলজি বংশ 1290 থেকে 1320, ঠিক আছে। এইভাবে কিন্তু মুখস্থ রাখতে হবে, ওকে। নেক্সট চলে যাই 2 নাম্বার কোশ্চেনে। ভাকরা নাঙ্গল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে? রবি, সিন্ধু, সুতলেজ বা শতদ্রু হবে, না বিয়াস? তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে ভাকরা নাঙ্গল জলবিদ্যুৎ প্রকল্পটি সতলুজ বা শতদ্রু নদীর উপর গড়ে উঠেছে। এই সতলুজ বা শতদ্রু, এই যে ভাকরা নাঙ্গল জলবিদ্যুৎ প্রকল্প, এটা কি? এটা একটা বহুমুখী নদী প্রকল্প। কি? বহুমুখী নদী প্রকল্প।
বহুমুখী নদী প্রকল্প, এবং এই নদী প্রকল্প হচ্ছে বহুমুখী নদী প্রকল্প, এবং এই নদী প্রকল্প কি সেচ সেচ ব্যবস্থা এবং জলবিদ্যুৎ যে উৎপাদন, জলবিদ্যুৎ যে তৈরি হয় এখানে কিন্তু হয়। সেচ মানে কৃষিকাজে সেচ দেওয়া জন্য যে বাঁধ, যে প্রকল্প শুরু হয়েছে, এটা সেচ এবং জলবিদ্যুৎ কিন্তু খুবই, এই জন্য এটাকে কি বলা হয়, বহুমুখী নদী পরিকল্পনা। এই বহুমুখী, এই যে ভাকরানাঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প, এটি কোথায় অবস্থিত? এই ভাকরানাঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প কিন্তু হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের ভাকরা নামক অঞ্চলে অবস্থিত। হ্যাঁ, ভাকরা নামক অঞ্চলে, ভাকরা নামক অঞ্চল, এবং পাঞ্জাবের নাঙ্গাল নামক অঞ্চল। ঠিক আছে, এই জন্য কিন্তু এই এই দুটো রাজ্য মিলে এইটা হচ্ছে ভাকরানাঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে। সেই জন্য হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে কিন্তু অবস্থিত ভাকরানাঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প, হিমাচল প্রদেশের ভাকরা এবং পাঞ্জাবের নাঙ্গাল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে ভাকরানাঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? সতলুজ বা শতদ্রু নদীর উপর গড়ে উঠেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না? দেখো, মুক্ত সংবহন এবং বদ্ধ সংবহনের মধ্যে কি পার্থক্য? মুক্ত সংবহন কাদের বলে? মুক্ত সংবহন একটা আছে, আর একটা কি আছে? আর একটা কি আছে? মুক্ত সংবহন, আর একটা আছে বদ্ধ সংবহন। এই মুক্ত সংবহন হলো, এরা হচ্ছে বিভিন্ন, এরা হচ্ছে রক্ত, যে রক্তটা কি হয় সরাসরি কোষে বা টিস্যুতে বা কোনো কোষীয় অঙ্গাণুতে সরাসরি কি হয়, মিশে যায়। কিন্তু আমরা বদ্ধ সংবহনে কি দেখব, বিভিন্ন শিরা, ধমনী এবং কৌশিক নালী দিয়ে, কৌশিক যে নালী আছে সেই নালী দ্বারা আমাদের এই বদ্ধ সংবহনতন্ত্র সংবহনে রক্ত প্রবাহিত হয়। এটা হলো বদ্ধ সংবহন। আর মুক্ত সংবহন কি সরাসরি কি কোষে বা টিস্যুতে বা কোনো কোষীয় অঙ্গাণুতে সরাসরি মিশে যায়। এই মুক্ত সংবহন তন্ত্র সাধারণত অমেরুদণ্ডী প্রাণীতে দেখা যায়। কি? অমেরুদণ্ডী প্রাণীদের, অমেরুদণ্ডী প্রাণীদের কিন্তু মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। এবার যদি বদ্ধ সংবহন, সাধারণত বদ্ধ সংবহন বেশিরভাগ মেরুদণ্ডী প্রাণীতে দেখা যায়। ঠিক আছে, তবে এখানে যদি অপশনগুলো দেখো, যে শামুক, কেঁচো, আরশোলা, চিংড়ি, প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকেই কি অমেরুদণ্ডী প্রাণী, তাই না? প্রত্যেকেই অমেরুদণ্ডী প্রাণী। তাহলে রাইট অ্যান্সার কি হবে? তো এমন একটি অমেরুদণ্ডী প্রাণী আছে যার হচ্ছে ব্যতিক্রম, কি আছে তারটা হচ্ছে কি মুক্ত সংবহন দেখা যায় না। মানে কি দেখা যায় না? বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়। এখানে যেহেতু বলছে মুক্ত সংবহন দেখা যায় না, সেই জন্য কি হবে, এটা রাইট, এটা অ্যান্সারটাকে আমরা মানে কোশ্চিনটাকে আমাদের ধরতে হবে যে কোন প্রাণীটির দেহে বদ্ধ সংবহন দেখা যায়। ঠিক আছে, কি দেখা যায়? বদ্ধ সংবহন। এটা কিন্তু অবশ্যই কোশ্চিনটা এইভাবে পড়তে হবে। তাহলে এটা কি হবে? কেঁচো। কেঁচো হলো এমন এক অমেরুদণ্ডী প্রাণী হওয়া সত্ত্বেও এর কিন্তু বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়। নেক্সট স্লাইডে চলে যাব। 4 নম্বর কোশ্চেন কি বলছে, কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটনাটি ঘটে? এটা কি হবে? 1932 সালে, না 1933 সালে, না 1930 সালে, না 1931 সালে? তাহলে কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটে? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এটা রাইট হচ্ছে 1930 সালে। ঠিক আছে, 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। এবং কত তারিখে? এটা তারিখটা মনে রাখতে হবে, 18ই এপ্রিল। 18ই এপ্রিল কিন্তু এই তারিখে কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটনাটি ঘটে। এবং এর নেতা কে ছিলেন? এর উল্লেখযোগ্য নেতা ছিলেন, এই লুণ্ঠন, এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের উল্লেখযোগ্য নেতা ছিলেন, সেই নেতার নামটা আমাদের মুখস্থ রাখতে হবে, মাস্টার দা সূর্য সেন। কে ছিলেন? মাস্টার দা সূর্য সেন ছিলেন।
ঠিক আছে। এই চট্টগ্রাম মস্তকার লুণ্ঠনের মোটিভটা কি, মানে উদ্দেশ্যটা কি? এই চট্টগ্রাম মস্তকার লুণ্ঠনের উদ্দেশ্য হলো এই যে ব্রিটিশ সরকারের যে অস্ত্রাগার আছে, সেই অস্ত্রাগার থেকে বিভিন্ন বন্দুক, তারপর বোম, তারপর লাঠি, এগুলো কি করা, লুট করা। এবং লুট করে কি করবে, লুট করে বিভিন্ন এই যে অস্ত্রাগারের যে ব্রিটিশ সরকারের যে অস্ত্রাগারের যে মানে ঘর আছে, মানে যেগুলাতে রাখে, সেগুলাকে উড়িয়ে দেওয়া, গুলি বারুদ করে, বন্দুক দিয়ে। এছাড়া ক্লাবে যত কিছু ক্লাব আছে, সেগুলোকে কি করা, সেগুলোকে উড়িয়ে দেওয়া ছিল উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন, রড কোষ ও কোন কোষ মানবদের কোন অংশে উপস্থিত থাকে? রড কোষ এবং কোন কোষ, তো এটা কি হবে, হৃৎপিণ্ড, চোখ, ফুসফুস না কান? তো রড কোষ এবং কোন কোষ, এই রড কোষ এবং কোন কোষ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা হলো রড কোষ কিন্তু চোখে, কোথায় দেখতে পাওয়া যায়, চোখে কিন্তু রড কোষ ও কোন কোষ দেখা যায়। তো রড কোষ কি, রড কোষ হলো রাতের দৃষ্টিতে, ঠিক আছে, এদিকে রড কোষের উল্লেখটা লিখছি, ঠিক আছে, এটা রাতের দৃষ্টিতে কিন্তু রড কোষ চোখ, রড কোষ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে কোন কোষকে দিনের দৃষ্টিতে সাহায্য করে, ঠিক আছে, দিনের দৃষ্টিতে কিন্তু কোন কোষ সাহায্য করে দেখতে, ঠিক আছে। এবং রোড কোষের সংখ্যা কত থাকে চোখে, রোড কোষ থাকে 92 মিলিয়ন থাকে কিন্তু রোড কোষ একটি চোখে, 92 মানে 92 মিলিয়ন থাকবে, ঠিক আছে। যেখানে কোন কোষ কম থাকে রোড কোষের তুলনায়, কত, 4.6 মিলিয়ন, 4.6 মিলিয়ন, ঠিক আছে। তো এটা রড কোষ এবং কোন কোষ কোথায় থাকে, তাহলে আমরা অ্যান্সার কি হবে, চোখে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? 1932, 1930, 1933 না 1931? তো দ্বিতীয় গোলটেবিল বৈঠক, আমাদের গোলটেবিল বৈঠক কয়টি হয়েছিল? আমাদের গোলটেবিল বৈঠক হয়েছিল প্রথম গোলটেবিল বৈঠক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটি গোলটেবিল বৈঠক হয়েছিল। এই তৃতীয় গোলটি প্রথম কবে হয়েছিল, দ্বিতীয় কবে হয়েছিল, প্রত্যেকটা সাল আমাদের মুখস্থ রাখতে হবে, এবং সালগুলো মুখস্থ করা খুবই সহজ। কারণ কেন সহজ, দেখো 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠক, পরের বছরই আবার 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল, এবং তারপরের বছর 1932 সালে তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল, ঠিক আছে। এই গোলটেবিল বৈঠকে যদি কোশ্চিন আসে যে কোন গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেস যোগদান করেছিল, কি করেছিল, জাতীয় কংগ্রেস যোগদান করেছিল, বলছি যদি বলে কোন গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেস যোগদান করেছিল, তো অ্যান্সার হবে দ্বিতীয়, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে, ঠিক আছে, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে। এবং এটা যদি জাতীয় কংগ্রেস মানে কি মনে রাখবে, যে গান্ধীজি এবং সরোজিনী নাইডু কিন্তু, গান্ধীজি এবং সরোজিনী নাইডু দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেছিল। এছাড়া এই কোশ্চিনটা আছে, জাতীয় কংগ্রেসে যোগদান করেছিল দ্বিতীয় গোলটেবিল বৈঠকে। এবং যদি কোশ্চিন আসে যে তিনটি গোলটেবিল বৈঠকে কে যোগদান করেছিল, তো তিনটি গোলটেবিল বৈঠকেই যোগদান করেছিল বি আর আম্বেদকর, ঠিক আছে, তিনটি গোলটেবিল বৈঠকে, তিনটি গোলটেবিল যোগদান করেছিল, কে করেছিল হলো বি আর আম্বেদকর, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করবে, ওকে। তাই এটা রাইট অ্যান্সার কি হবে, এটা 1931 হবে। তো নেক্সট চলে যাই 7 নম্বর, ব্রাজিলের রাজধানী কোনটি? ব্রাজিলের রাজধানী কোনটি? অপশন এ আছে ব্রাসিলিয়া, বি স্যান্টিয়াগো, সি সাও পাওলো, ডি রিও ডি জেনেরিও। তো এটা রাইট অ্যান্সার কি হবে, তো ব্রাজিলের রাজধানী হলো ব্রাজিলিয়া। তো রাজধানী কি হবে, দেখো বিভিন্ন দেশে তাহলে রাজধানী পড়তে হবে, তাই না, এটা কি জিকের মধ্যে পড়ে, এটা হলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে।
তাহলে এটা স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে, ঠিক আছে। তো অবশ্যই তাহলে এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। তো ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়া, বিভিন্ন দেশের রাজধানী মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। যেমন অস্ট্রেলিয়ার রাজধানী কি, রাশিয়ার রাজধানীর নাম কি, এবং বিভিন্ন দেশের মুদ্রা। তাহলে এই যে ব্রাজিলের মুদ্রার নাম কি? ব্রাজিলের মুদ্রার নাম হলো ব্রাজিলিয়ান রিয়েল, ঠিক আছে। ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান রিয়েল। এটাকে সংক্ষেপে কি বলা হয়? এটাকে সংক্ষেপে বিআরএল, ঠিক আছে। বিআরএল নামে সংক্ষেপে কিন্তু একটা জানা যায়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মুখস্থ রাখতে হবে। 8 নম্বর কোশ্চেন, নর্মদা নদীর উৎসস্থল কোনটি? জব্বলপুর, ত্রিভঙ্কেশ্বর, মহাবালেশ্বর, অমরকণ্টক। তো নর্মদা নদীর উৎপত্তি কোথায়? আমরা জানি নর্মদা নদীর উৎপত্তি হয়েছে কোন শহরে? তাহলে এটা অমরকণ্টক হবে। তো অমরকণ্টক হবে রাইট অ্যান্সার। মধ্যপ্রদেশে, আমাদের মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কিন্তু মধ্যপ্রদেশের অমরকণ্টক মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপন্ন হয়, ঠিক আছে। মধ্যপ্রদেশ থেকে অমরকণ্টক থেকে কি হয়েছিল? নর্মদা নদী উৎপন্ন হয়েছে। এছাড়া পতিত হয়েছে কোথায়? এই পতিত হয়েছে খাম্বাত উপসাগরে। এটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে। এই নর্মদা নদীটা ডাব্লিউপি পরীক্ষার জন্য কিন্তু ফেভারিট একটা কোশ্চেন, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে এই নদীটা সম্পর্কে অবশ্যই জানবে। এই নদীটার কি জলপ্রপাত গড়ে উঠেছে, হ্যাঁ, কি জলপ্রপাত গড়ে উঠেছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই জলপ্রপাত কি ধোঁয়াধার জলপ্রপাত কিন্তু উঠেছে, তাই না? ধোঁয়াধার জলপ্রপাত, এটা কিন্তু পরীক্ষায় এসেছে। তাহলে মধ্যপ্রদেশে অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে এবং পতিত হয়েছে খাম্বাত উপসাগরে, এবং নর্মদা নদীর উপর গড়ে উঠেছে ধোঁয়াধার জলপ্রপাত। খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন চলে যাব। 9 নম্বর কোশ্চেন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত ছিল? কনৌজ, পরশপুর, মগধ, না পাটলিপুত্র? তো এটা রাইট অ্যান্সার কি হবে? কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশোয়ায়। পুরুষপুর বা পেশোয়ায়, এটাও থাকতে পারে অপশনে। পেশোয়ায়, ঠিক আছে। পুরুষপুর বা পেশোয়ায়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মুখস্থ রাখতে হবে। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিভাবে আপকামিং এক্সামে আসবে সমস্ত কিন্তু তোমাদেরকে ভালোভাবে ডিটেলসে বলছি, এবং প্রত্যেকটা কোশ্চেনের কি কি কোশ্চেন আরো আসতে পারে, এবং এর মানে ডিটেলস অ্যানালাইসিস তোমাদের করেছি। অবশ্যই তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম আরো কিন্তু ক্লাস আসতে চলেছে। এবার ডাব্লিউবিএসআই এর যে কোশ্চেনগুলো আছে, এসআই, হ্যাঁ, ডাব্লিউবিএসআই এগুলো কোশ্চেনও কিন্তু সলভ করা হবে। প্রত্যেকটা স্টেপ মানে সার অনুযায়ী কিন্তু স্টেপ স্টেপ আকারে এগোচ্ছে ক্লাসগুলো, ঠিক আছে। তো অবশ্যই ক্লাসটিকে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে মাস্ট অবশ্যই লাইক করে দাও, ঠিক আছে। লাইক কিন্তু খুবই কম করছো, লাইক করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে, যাতে তোমাদের বন্ধুগুলো এই ক্লাসগুলো করতে পারে এবং হেল্পফুল হয়। দেখো কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত ছিল? তো এটা হবে পুরুষপুর বা পেশোয়ার। তো এছাড়া যদি আমরা জানি যে কনিষ্ক, ঠিক আছে, কনিষ্ক সম্রাট কনিষ্ক কি করেছিলেন? শকাব্দের সূচনা করেছিলেন। কি সূচনা করেছেন? এই যে সম্রাট কনিষ্ক, এই যে সম্রাট কনিষ্ক এই শকাব্দর সূচনা করেছিলেন কনিষ্ক, ঠিক আছে। শকাব্দের সূচনা করেছিলেন হচ্ছে কনিষ্ক। তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া কনিষ্কের সময়, কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। যদি বলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার সময় হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সম্মেলন এই কুষাণ সম্রাট কনিষ্কের সময় হয়েছিল। এই যদি বলে কনিষ্কের
আচ্ছা, কুষাণ সম্রাটের কুষাণ বংশের প্রতিষ্ঠাতাকে যদি বলে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা, তাহলে কি হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হবে কুজুল কোচটিসেস। কুজুল কোচটিসেস। এছাড়া তোমরা যদি কুজুল কোচটিসেস না পাও তাহলে কিভাবে প্রথম কোচটিসেস, ঠিক আছে, কিভাবে প্রথম কোচটিসেস পাবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু ডেপথ অ্যানালাইসিস হচ্ছে, একটা কোশ্চেনে তোমার 4টা 5টা আমি কোশ্চেন সলভ করে দিচ্ছি, ঠিক আছে, যেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট যে কোনো এক্সামের ক্ষেত্রে। ওকে, 10 নম্বর কোশ্চেন দেখো, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ, এর আগে আমি বলেছিলাম, এর আগে ক্লাসগুলো তোমরা যদি দেখো তাহলে কিন্তু এই কোশ্চেনটা আমি বলেছিলাম, ঠিক আছে, অ্যানালাইসিস করার সময়, ঠিক আছে, এর তখন কিন্তু এই কোশ্চেনটা ছিল না, দেখো পরে 2000 এই যে মেন্সে চলে এসছে কেপি, তাই না। দেখো এই জন্যই বলি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমার ক্লাসগুলো দেখো তোমরা, কিন্তু এরপরে যে আরো এক্সাম আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে, এটা আমার 100% গ্যারান্টি বলছি, ঠিক আছে। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে ওই বস্তুর কি বলা হয়? ঘনত্ব, ভর, পরিমাণ না ভার? তাহলে ঘনত্ব তো হবে না, পরিমাণও হবে না, তো এই কোশ্চেন এই দুটোর মধ্যে অপশন হবে, তাই না। তাহলে এই ভর, এই ভরটাই হলো কোনো বস্তুর মধ্যে যে পরিমাণে জড় পদার্থ আছে, আর ভার হলো কোনো বস্তুর অভিকর্ষজ টান, সেটা হলো ভার। ভার একটা কি ভেক্টর রাশি, আর ভর একটা কি স্কেলার রাশি। কেন, এর আগে কিন্তু তোমরা ক্লাস দেবো সব কিন্তু এগুলো বলেছি, তাই না। তাহলে ভর হলো একটা স্কেলার রাশি, স্কেলার রাশি, আর এটা হলো ভেক্টর রাশি। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? তাহলে অবশ্যই তাহলে ভর হবে রাইট অ্যান্সার, তাই না। যে পরিমাণ জড় পদার্থ থাকে তাহলে তাকে কি বলা হয়? ভর বলা হয়। আর স্কেলার রাশি কাদের? যাদের মান আছে, অভিমুখ নেই, তাদের যেসব পদার্থের মান আছে শুধুমাত্র তাদের স্কেলার রাশি। আর যে ভেক্টর রাশি কাদের বলা হয়? যেসব পদার্থের মান ও অভিমুখ দুই আছে তাদের ভেক্টর রাশি বলা হয়। নেক্সট 11 নম্বর কোশ্চেন, কলকাতা হাইকোর্টের 9তম সার্কিট বেঞ্চ কোনটি? এটা সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স। তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স সাথে এটা স্ট্যাটিক জিকেও এখন হয়ে যাবে, কারণ যেহেতু এটা চেঞ্জেবল নয় বা চেঞ্জ হবে না। দেখো কলকাতা হাইকোর্টের 9তম সার্কিট বেঞ্চ হলো জলপাইগুড়ি। কি হবে? জলপাইগুড়ি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কে সভাপতিত্ব করেছেন? দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? আমি জাতীয় কংগ্রেসের রিলেটেড আমি এর আগেও কিন্তু বলেছিলাম যে জাতীয় কংগ্রেস থেকে কিন্তু কোশ্চিন দিবেই। দেখো জাতীয় কংগ্রেসের যত ধরনের কোশ্চিন হয় সেগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। কত সালে প্রতিষ্ঠিত হয়, তারপর কলকাতা, যে কলকাতায় জাতীয় কংগ্রেস কবে মানে প্রথম অধিবেশন বসে, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সমাপ্ত করেছিলেন, আমি এর আগেও কোশ্চেন বলেছিলাম, আলোচনা করেছিলাম যখন অ্যানালাইসিস করেছিলাম, এটা রাইট অ্যান্সার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। এবং এটা কত সালে হয়েছিল? 1885 সালে কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস অধিবেশন হয়েছিল, এবং এটা হয়েছিল গোকুলদাস, বোম্বেতে গোকুলদাস তেজপাত কলেজে প্রথম কিন্তু জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল। 13 নম্বর কোশ্চেন, পেনিসিলিনের আবিষ্কর্তাকে? পেনিসিলিনের আবিষ্কর্তাকে চার্লস ডারউইন, রবার্ট মেন্ডেল, ইয়ান ফ্লেমিং না আলেকজান্ডার ফ্লেমিং? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তাহলে পেনিসিলিন আবিষ্কর্তা হলো আলেকজান্ডার ফ্লেমিং। নাগানন্দা, রত্নাবলী, প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ কোন সম্রাট রচনা করেন? নাগানন্দা, রত্নাবলী, প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ কোন সম্রাট রচনা করেন? তো এটা রাইট অ্যান্সার হবে হর্ষবর্ধন, ঠিক আছে। হর্ষবর্ধন ইজ দ্য রাইট অ্যান্সার। নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ কিন্তু হর্ষবর্ধন রচনা করেছিলেন। যদি বলি হর্ষবর্ধনের রাজধানীর নাম কি? হর্ষবর্ধনের যে রাজধানী ছিল সেটা কোথায় ছিল? হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ শহরে। কনৌজ শহরে কিন্তু হর্ষবর্ধনের রাজধানী ছিল,
এবং হর্ষবর্ধন যে জীবনমূলক গ্রন্থ তাকে নাম কি? হর্ষচরিত। হর্ষচরিত, ঠিক আছে। এবং তাহলে হর্ষচরিত কে রচনা করেন? হর্ষচরিত আবার রচনা করেন বাণভট্ট, ঠিক আছে। হর্ষচরিত রচনা করেন বাণভট্ট। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন আবার বাণভট্ট। যদি বলি হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, এবং বাণভট্ট কি রচনা করেছিলেন? হর্ষচরিত রচনা করেছেন। এবং হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কনৌজ শহর। 15 নম্বর কোশ্চেন, নিচের কোন আকরিক লোহার পরিমাণ সর্বাধিক থাকে? এর আগে কোশ্চেনে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, এর আগে ভিডিওগুলো আমার দেখো, ওখানে কোনো না কোনো ইয়ারে এই কোশ্চেনটা থাকে। কি ছিল? নিচের কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক থাকে? ওখানে ওই কোশ্চেনটা ছিল যে কোনটি আকরিক লোহার পরিমাণ, ঠিক আছে, কোনটি আকরিক লোহার পরিমাণ। তো এখানে অন্য কিছু অপশন ছিল, হ্যাঁ। তো এখানে আকরিক লোহা থেকে দেখো কোশ্চেন আসে। তো আমি সেখানে বলেছিলাম যে ম্যাগনেটাইট আকরিক লোহার পরিমাণ, ম্যাগনেটাইটের আকরিকে লোহার পরিমাণ কি থাকে? সর্বাধিক থাকে, ঠিক আছে। এই যে ম্যাগনেটাইটের পর হেমাটাইট, লিমোনাইট এবং সিডারাইট। তো ম্যাগনেটাইট আমাদের 1 নাম্বার, হেমাটাইট 2 নাম্বার, লিমোনাইট 3 নাম্বার, সিডারাইট হচ্ছে 4 নাম্বার। এই ক্রম অনুযায়ী কিন্তু লোহার পরিমাণ থাকে, ঠিক আছে। তাহলে ম্যাগনেটাইটে সব থেকে লোহার পরিমাণ বেশি থাকে, তারপর হেমাটাইটে, তারপর লিমোনাইটে, তারপর সবথেকে নিম্ন মানের লোহা হচ্ছে সিডারাইট। ওকে, এটা কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখবে। যদি বলি ম্যাগনেটাইটের লোহার পরিমাণ কত শতাংশ থাকে? তো ম্যাগনেটাইটের লোহার পরিমাণ প্রায় 70% থাকে, ঠিক আছে, প্রায় 70% কিন্তু থাকে, এটা মুখস্থ রাখবে। ভারতে লৌহ আকরিক উৎপাদনকারী যে রাজ্য, ঠিক আছে, ভারতে লৌহ উৎপাদনকারী রাজ্য কোথায় কোথায় হয়? এটা হয় উড়িষ্যাতে, উড়িষ্যা, ছত্তিশগড়, কর্ণাটক এবং ঝাড়খণ্ড, ঠিক আছে। এই জায়গাগুলোতে কিন্তু লোহার পরিমাণ সর্বাধিক উৎপাদন হয়। 16 নম্বর কোশ্চেন, রোহান বোপান্না কোন খেলার সাথে যুক্ত? দেখো স্পোর্ট রিলেটেড, দেখো প্রত্যেকটা ইয়ারে ভাই, মানে কি বলবো, কে কোন খেলার সাথে যুক্ত, তারপর এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত, এগুলো কিন্তু থাকছে। তো অবশ্যই এটা একটা কমন কোশ্চেন। তো অবশ্যই তোমাদেরকে এই টপিকটা, কোশ্চেনটা সলভ করতে হবে। রোহন বোপান্না কোন খেলার সাথে যুক্ত? লন টেনিস, ফুটবল, ক্রিকেট না টেবিল টেনিস? তো এটা হবে লন টেনিস হবে, ঠিক আছে। এটা অ্যান্সার কি হবে? লন টেনিস ইজ দ্য রাইট অ্যান্সার। লেড মৌলটির চিহ্ন কোনটি? দেখো লেড সংকেত, ঠিক আছে। লেড মৌলটির চিহ্ন কি হবে? আই, এ এল, আইডি না পিবি, ঠিক আছে। তো এটা কি? এটা হলো এল, এ এল এল ডি পিবি। তো এটা হবে রাইট অ্যান্সার, পিবি, ঠিক আছে। এর আগে আমি বলেছিলাম যে লেডের অপর নাম কি? সীসা, এটা মনে রাখবে। লেড মৌলটির চিহ্ন হলো পিবি। 18 নম্বর কোশ্চেন, নিচের কোনটি কার্বন ডাই অক্সাইডের ধর্ম নয়? ধর্ম কি বলছে? নয়। তো আমরা জানবো স্বাদহীন, জলে দ্রাবক, গন্ধহীন না বর্ণহীন। তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে ধর্মটা কি। স্বাদহীন, কার্বন ডাই অক্সাইড কি স্বাদ আছে? নেই। জলে দ্রাবক, গন্ধহীন আছে, ঠিক আছে, বর্ণহীন, তাই না? তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা হলো স্বাদহীন, ঠিক আছে, স্বাদহীন। কার্বন ডাই অক্সাইড কি? স্বাদহীন, কারণ কার্বন ডাই অক্সাইডের সামান্য একটু স্বাদযুক্ত গ্যাস আছে, ঠিক আছে, একটু হালকা গ্যাস আছে, কি আছে? সেই স্বাদটা হচ্ছে অম্ল, অম্ল স্বাদ আছে, হালকা অম্ল স্বাদ আছে। তাহলে এই কার্বন ডাই অক্সাইড জলে দ্রাব্য হয়, গন্ধহীন হয় এবং বর্ণহীন হয়, মানে কালার নেই। কালার কি দেখতে পাও? যে কার্বন ডাই অক্সাইড তোমরা বাতাসে কালার দেখতে পাচ্ছ, গন্ধ কি হয়? কিন্তু স্বাদ যদি তোমরা একটু কার্বন ডাই অক্সাইড দেখো, তা স্বাদ হালকা অম্ল ধরনের হয়। তো এটাই হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেনটা কিন্তু খুব ডিপে দিয়েছিল। 19 নম্বর কোশ্চেন, সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া কাপ 2023-এর ফাইনাল ম্যাচে কোন খেলোয়াড় ম্যান অফ দ্য ম্যাচ জিতেছে? ঠিক আছে, ম্যান অফ দ্য ম্যাচ। তাহলে 2023-এর ফাইনাল ম্যাচে, ঠিক আছে। তো এটা রাইট অ্যান্সার হবে মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ দ্য রাইট অ্যান্সার। এটা কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্ট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু আসছে। 20 নম্বর, 2023 সাফ গেমস ফুটবল কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে?
তো এটা কি হবে, বাংলাদেশ, নেপাল, ভারত না কুয়েত? তা 2023-এর সাফ ফুটবল কোন দেশে হবে? এটা হবে ভারত। তাহলে এটা রাইট অ্যান্সার হবে ভারত। ঠিক আছে। এবং কাদেরকে হারিয়েছিল? কুয়েতদেরকে হারিয়েছিল। কাদেরকে? কুয়েতকে। কুয়েতকে কিন্তু হারিয়েছিল। কুয়েতকে হারিয়ে কিন্তু ভারত জয়লাভ করেছিল সাব চ্যাম্পিয়ন 2023। নিচে কোনটি কম্পিউটারের সাপেক্ষে একটি ইনপুট ডিভাইস? তোমাদেরকে আমি এর আগে ক্লাসে তোমরা দেখো, তোমরা অবশ্যই আমি বলেছিলাম যে কম্পিউটার রিলেটেড কোশ্চেন আসে এবং সেগুলো কি থাকে, সেরকম কোশ্চেন আমার থাকে না, হালকাই থাকে। ইনপুট ডিভাইস কোনগুলি, আউটপুট ডিভাইস কোনগুলি, তারপর বিভিন্ন ফুল ফর্ম, যেমন র্যাম, রম, এলসিডি, এলইডি, ঠিক আছে, এগুলো থাকে ফুল ফর্ম। তারপর তোমাদের জিবি, কত জিবিতে 1 টেরাবাইট, কত এমবিতে 1 জিবি হয়, এগুলো কিন্তু তোমাদেরকে বলেছি, এগুলো কিন্তু এ আসে। ঠিক আছে। তো এটা দেখো নিচে কোনটি সব একটি ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইস নয়। ঠিক আছে, এখানে কি দিয়েছে? নয়। তাহলে আউটপুট ডিভাইস গুলো বাদ দিতে হবে আমাদেরকে। তাহলে আউটপুট ডিভাইস বাদ দিতে হবে, আউটপুট ডিভাইসটা খুঁজতে হবে। তাহলে কি হবে? স্ক্যানার, প্রিন্টার, কিবোর্ড বা মাউস? দেখো স্ক্যানার দিয়ে কি করি আমরা? স্ক্যান করি, স্ক্যান করে ডকুমেন্ট স্ক্যান করি, তাই না? এটা হলো ইনপুট ডিভাইস। আচ্ছা, কিবোর্ড, কিবোর্ড কিন্তু আমরা ওয়ার্ডে বা এমএস পাওয়ার পয়েন্টে আমরা কি করি এবং সেখানে ইন্টার হয়। মাউসও আমরা ক্লিক করি, ঠিক আছে না? মাউসে ক্লিক করে আমরা ভিতরে অন্য অন্য ভিতরে যেতে পারি, ফাইলের ভিতরে। তো প্রিন্টারটাই হচ্ছে আউটপুট ডিভাইস। ঠিক আছে, প্রিন্টার কি? আউটপুট ডিভাইস। প্রিন্টার দিয়ে আমরা বিভিন্ন ছবি বের করি, তাই না? আমরা ছবি, পাসপোর্ট সাইজের ছবি, এছাড়া জেরক্সের যেগুলো হয়, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা বের করি। তো এটা রাইট অ্যান্সার হবে প্রিন্টার। 22 নম্বর, সাঁড়াশি কোন শ্রেণীর লেবার? দেখো প্রথম শ্রেণীর লেবার, দ্বিতীয় শ্রেণীর লেবার, তৃতীয় শ্রেণীর লেবার, আমি বলেছিলাম যে এগুলো উদাহরণগুলো মুখস্থ করবে। এর আগে কোশ্চেনে দেখো আমার ভিডিও, তোমরা অবশ্যই সেখানে দেখবে। তো আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব যে আমাদের প্লে লিস্টটা করা আছে, প্লে লিস্টে 2018 সালের ডাব্লিউবি কনস্টেবল থেকে শুরু হয়েছে, সেগুলো প্রত্যেকটাই একটা 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 করে তোমরা কি, যদি না দেখে থাকো অবশ্যই দেখো। এবং তোমরা দেখবে যে কিভাবে কোশ্চেনগুলো, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আসতেছে, দেখবে যে হ্যাঁ সত্যি তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটার পর একটা কিন্তু মিল আছে, তাই না? তখনই তোমরা বুঝতে পারবে যে অবশ্যই পিআইকিউ করার কারণটা কি। এই জন্যই তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাচ্ছি। দেখো সাঁড়াশি কোন শ্রেণীর লিভার? প্রথম, দ্বিতীয় না তৃতীয়, চতুর্থ, প্রথম না দ্বিতীয়? তো এটা রাতের অংশে প্রথম শ্রেণীর লিভার। কারণ প্রথম শ্রেণীর লিভারটা কি থাকে? আলম্ব থাকে, এখানে হর একদিকে থাকে আর একদিকে বল বা কার্য থাকে। ঠিক আছে, তো অবশ্যই এটা কিন্তু প্রথম শ্রেণীর লিভার, তাই না? সাঁড়াশি। লেবুতে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড, মিউটারিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড না সাইট্রিক অ্যাসিড? তো বিভিন্ন যেমন লেবুতে কি থাকে? লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তাই না? দ্য রাইট অ্যান্সার সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে থাকে আহ তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, আপেলে ম্যালিক অ্যাসিড থাকে, এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে। কোন বড়লাট সত্যবিলোপ নীতি প্রণয়ন করেছিলেন? তো এটা কি হবে? লর্ড কার্জন, লর্ড হেস্টিংস, লর্ড ডালহৌসি না লর্ড ওয়েলেসলি? তো এটা রাইট অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রণয়ন করেছিলেন। তো এটা অবশ্যই মডার্ন হিস্টোরি থেকে এসেছে। তো হিস্টোরি দেখো তিনটি ভাগ করা আছে, প্রাচীন, মধ্য এবং আধুনিক। তো এটা মডার্ন হিস্টোরি থেকে এসেছে। অবশ্যই তোমরা তিনটিতেই ভালো করে পড়তে হবে, ছাড়া যাবে না। ওকে। সম্প্রতি সৌর অভিযানে ভারতের সূর্যের তথ্য সংগ্রহের কোন মহাযানটি পাঠিয়েছে? সৌরযান 2, আদিত্য L1, সৌরযান 1, চন্দ্রযান 2? তো এটা হবে আদিত্য L1। ঠিক আছে, আদিত্য L1 পেঠে এটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখছিলাম, এটা কমন একটা কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণ যদি দেখো, এটা একটা সাধারণ কারেন্ট অ্যাফেয়ার্স। এবং কারেন্ট অ্যাফেয়ার্সও সেরকম আহামরি কিন্তু পুলিশ পরীক্ষায় থাকে না, মোটামুটি হালকা পরিমাণে হাইলাইটেড যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোই থাকে। তাহলে আদিত্য L1 কিন্তু ইম্পর্টেন্ট। এবং তোমরা দেখবে যে ইসরো রিলেটেড যত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, ইসরো, ঠিক আছে, সেগুলো কিন্তু পরীক্ষায় বারবার দেয়। ঠিক আছে, ইসরো রিলেটেড এই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বেশি ইম্পর্টেন্ট, তোমরা মুখস্থ রাখবে। এছাড়া তাহলে এই যে আদিত্য L1, তাহলে কত সালে এটা আহ, কত সালে মানে লঞ্চ করা হয়েছিল? এটা মনে রাখবে 2023 সালে 2 সেপ্টেম্বর। 2023 সালে 2 সেপ্টেম্বর কিন্তু এটা আদিত্য L1 লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, এই 25টা কোশ্চেন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। অবশ্যই তোমাদের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এবং চ্যানেলে সাবস্ক্রাইব না করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই ধরনের আরো ভালো ভালো ক্লাস পেতে
অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে। যদি শেয়ার তোমরা অবশ্যই শেয়ার কমই করছো, খুব কম করছো, অবশ্যই তোমরা শেয়ার করবে বন্ধুদের সাথে, যাতে তারাও হেল্পফুল হয়। এবং কমেন্ট করবে, ঠিক আছে? তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে যে হ্যাঁ স্যার, হ্যাঁ দাদা, ক্লাসটি ভালো লাগলো, হ্যাঁ নাইস ক্লাস, ভেরি গুড ক্লাস, এইভাবে কমেন্ট করবে। তাহলে আমি ক্লাস যে করাচ্ছি তোমাদের, আমি একটু মোটিভেট হই, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই, পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।